जी आपकी सरकार समग्र देश में भ्रष्टाचार पर नंबर 1 सरकार है, नंबर 1 सरकार। আমি প্রথমে অরূপ চক্রবর্তীর কাছে চলে যাব, তার কারণ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যে কথা বলছেন যে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দুর্নীতিতে 1 নম্বর, একটা বিরাট ফিরিস্তি দিয়েছে। সত্যি কি কোথাও মনে হচ্ছে এই যে দুর্নীতি বলে এত চেঁচামেচি? সারদার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি তখন বলেছিলেন কেউ ছাড় পাবেন না, কারোর কিছু হয়নি। আমি দেখেছিলাম, অভ্র যদি আমার ভুল তথ্য হয় নিশ্চয়ই প্রতিবাদ করবে। কিন্তু কোথাও মনে হচ্ছে এই যে দুর্নীতি বলার পরেও যেহেতু ভোট ব্যাংকটা উন্নয়নের ওপর রয়েছে, সুতরাং যত খুশি দুর্নীতি করা হোক না কেন, উন্নয়নের মাপকাঠি যদি ঠিক থাকে তাহলে কোনো অসুবিধা নেই। এটা কি কোথাও মনে হচ্ছে, মানে এই বার্তাটা কি আপনাদের কোথাও আশ্বস্ত করছে? মানে দুর্নীতি নিয়ে অমিত শাহ বা কে কি বললেন কারো কিছু এসে যায় না এখন। ঋতব্রত, আমি প্রথমে ধন্যবাদ জানাই, এটা খুব পার্টিনেন্ট প্রশ্ন আপনি করেছেন। আমার ছোটবেলায় যখন মহাভারত পড়েছিলাম তাতে যুধিষ্ঠির একবারই মিথ্যে কথা বলেছিল, অশ্বত্থামা হত। ইতি গজটা খুব অস্ফুটে উচ্চারিত ছিল, যার জন্য যুধিষ্ঠিরকেও ওই স্বর্গের দরজায় পৌঁছতে বেগ পেতে হয়েছিল। তো এইখানে অমিত শাহ যে কথাটা বললেন যে जो भी करप्शन किया किसी को छोड़ा नहीं जाएगा, তারপর অস্ফুটে একটা শব্দ আছে, सबको भाजपा में शामिल किया जाएगा। ওই নারদার ভিডিওটা অমিত শাহ দলই পার্টি মুরলীধর লেন থেকে প্রেস কনফারেন্স করেছিল। দিলীপ ঘোষ সেদিনকে গিয়ে বলেছিল চোর শুভেন্দু, সারদার এফআইআর নেম নারদার তোলাবাজ। আজ নিয়তির নিষ্ঠুর পরিহাস দেখুন, পশ্চিমবঙ্গে এনআরসি চালু হয়নি, দিলীপ ঘোষকে এনআরসি করে খড়গপুর থেকে বর্ধমান দুর্গাপুরে পাঠিয়ে দিয়েছে। আমি শুনছিলাম অমিত শাহ বলছিলেন যে 50 কোটি টাকা, খারাপ তো 50 কোটি টাকা যদি কারুর খাটের তলা থেকে পাওয়া যায় নিশ্চয়ই খারাপ। ঋতু, তোমার মনে থাকবে 2014 সাল মোদিজি ক্ষমতায় এসছেন, মোদিজির ছবি দিয়ে একটা বিজ্ঞাপন হয়েছিল, ফ্রিডম 251, 250 টাকায় স্মার্ট মোবাইল দেওয়া হবে। 4,53,00,000 ভারতবর্ষের মানুষ অ্যাপ্লাই করেছিলেন। যদি 4 কোটিও ধরেন 250 টাকা করে হলে, অনেকে বলে নাকি আবেদন করতেও 100 টাকা লেগেছিল। আমি জানি, আমি আর সেটা পরের প্রশ্ন। শুধুমাত্র 1000 কোটি টাকা, আজ 10 বছর হতে চলল। একটা দুর্নীতির কথা বলছি আমি শুধুমাত্র। আসলে মানুষ ভুলে যায়, মানুষ দ্বারকা এক্সপ্রেস হয়ে স্বাধীনতার পরে এত বড় দুর্নীতি সিএজির রিপোর্ট বলছে। আমি আবারও বলছি, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত প্রফুল্ল প্যাটেল আমরা বলিনি, বিজেপি বলেছে, ইডি তদন্ত বন্ধ করে দিই। মানে আপনি বলছেন দুর্নীতির একটা রাজ্য সরকার কেন্দ্র সরকারের প্রতিযোগিতা চলছে? আমি একদম সে কথা বলছি না। আমি বলছি ভারতবর্ষের দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়ে সাদা করার টেন্ডার একমাত্র ভারতীয় জনতা পার্টি। যাদেরকে চোর বলেছে যখন বিজেপিতে গেছে তারা এমপি, এমএলএ, লিডার অফ অপোজিশন, নইলে মুখ্যমন্ত্রী হয়েছে। এইটা, এই যে শেপটা আধুনিক দুর্নীতি, এই 3 জন বিধায়ক যারা বিজেপির, তারাও তো পথ পেয়ে গেলেন। দেখুন, আপনার মতো এত সুবক্তা, শিক্ষিত এবং মার্জিত রুচিসম্মত বিদ্বান ব্যক্তি কজন আছেন, কিন্তু আপনি কি পেয়েছেন? আপনি দেখুন, যারা 3 জন বিধায়ক বিজেপি থেকে টপকে দল বদলে চলে এলো, তারা কিন্তু প্রার্থীপদ পেয়ে গেল লোকসভায় নির্বাচনে। একটা লোকসভা প্রার্থীপদ হতে গেলে একটা রাজনৈতিক দল তার অনেকগুলো কোশ্চেন অ্যানালিসিস করতে হয়, প্রবাবিলিটি অফ উইনিং। আজকে যে 3 জন বিধায়ক বলছেন, হ্যাঁ রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী জিতে গেছেন, নির্বাচনের ফলাফল আপনি মিলিয়ে বিপুল মার্জিনে জিতবেন। আজকে বনগাঁয় বিশ্বজিৎ দাস যে লড়াইটা দিচ্ছে, শান্তনু ঠাকুর কার্যত নাস্তানাবুদ হচ্ছে। রানাঘাটে মুকুটমণি যে লড়াই দিচ্ছেন, তার জন্য অমিত শাহকে এসে বারবার করে সভা করতে হচ্ছে রানাঘাটের মতো সো কল্ড কোট আনকোট সেফ সিটে দাঁড়িয়ে। তাই তাদের পার্সেন্টেজ অফ চান্সেস অফ উইনিং, দল সেটা বিশ্লেষণ করে দেখেছে, দে আর দ্য ফিটেস্ট ক্যান্ডিডেট ফর দিস মানে কনসিকিউটিভ। বিজেপি ছেড়ে এসেছে, এটাও তো একটা। বিজেপি ছেড়ে এসেছে তো কি হয়েছে, তৃণমূল ছেড়ে এসেছে। আজকে একটা কথা বলুন, এই যে দুর্নীতি নিয়ে বলছেন, 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন। সকালবেলা ঘুম থেকে উঠে টিভি খুলে দেখলাম আমাদের এক দলের নেতার বাড়িতে ইডি হানা দিয়েছে। সেদিনকে লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারীর র্যালি ছিল, করতে করতে বলেছি ও বরানগর পুরসভার চাকরি চোর, ওকে ইডি ধরেছে, ওর বাড়ি থেকে সব টাকা, কাটমানির টাকা পাওয়া যাবে, ওকে অবিলম্বে ওকে বুক করতে হবে। আমি বুঝতে পারিনি বুকটা বিজেপির জন্য করতে হবে। তাপস রায় বিজেপিতে যোগদান করবেন এবং বিজেপির উত্তর কলকাতা টিকিট। আমি একবার সিএএ সম্পর্কে অমিত শাহ কি বলেছেন সেটা দেখিয়ে নেব, তারপর অবশ্যই আলোচনায় ফিরে আসব। আমরা এক নজরে দেখে নেব সিএএ নিয়ে অমিত শাহ তিনি কি বলছেন। आप मुझे बताओ, सीए इस देश में आना चाहिए या नहीं आना चाहिए? जोर से बोलो, आना चाहिए या नहीं आना चाहिए?
यहां बड़ी संख्या में मतवा समाज के लोग शरणार्थी बने हुए हैं। एक और तो ये ममता सरकार घुसपैठियों को पनाह दे रही है और दूसरी ओर मतवा समाज के लोगों को नागरिकता देने का विरोध कर रही है। सीएए के खिलाफ घुसपैठियों के जुलूस निकाल रही है, सीएए को वापस लेने की बात कर रही है। और मित्रों, मैं आज वादा कर कर जाता हूं बंगाल की जनता को, किसी की ताकत नहीं है सीएए को हाथ लगाने की। एक एक शरणार्थी को हम नागरिकता देंगे, ये नरेंद्र मोदी जी का वादा है। অনেকেই বলছেন এখন কোনো নীতি বা পলিসি বা কয়ে কি করবে, মজার বইগুলো রাজনৈতিক বিভিন্ন রাজনৈতিক দলের যে মজার বইগুলো থাকে, যেগুলোকে একসময় টেনিদা বলতেন পৃথিবীর সবচেয়ে হাসির বই নাকি টাইম টেবিল, আমি বলি না, টেনিদার সময় ছিল না। এখন সবচেয়ে মজার বই যদি দেখেন, যেখানে অনেক ভ্রান্তবিলাস, সুরিয়ালিজম, কল্পনা দেখা যায়, সেগুলো হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের ইস্তাহার। এক সময় বলেছিলেন বলে এখন করতে হবে, আর তাতে মতুয়া ভোট এবং বাংলার ভোট এক জায়গায় চলে আসবে। অনেকে বলছেন এটাও বঙ্গ বিজেপিকে খুব অস্বস্তিতে ফেলেছে। আমরা আবার আলোচনায় আসবো, কিন্তু আমার একবার অভ্রর কাছে যেতেই হবে। তার কারণ যেভাবে অরূপ চক্রবর্তী তিনি বলছেন যে বিশ্বজিৎ দাস তারা অত্যন্ত আশাবাদী, শান্তনু ঠাকুরের ব্যাপারে অত্যন্ত উনি ভয় পাচ্ছেন যে কি হয় শান্তনু ঠাকুরের। সেক্ষেত্রে আজকে অমিত শাহের বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ। প্রসঙ্গত জানিয়ে রাখি যে এই মুহূর্তে স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন সোমনাথ সিংহ রায়, তিনি চলে এসেছেন, আমাদের অতিথি, রাজনৈতিক বিশ্লেষক, তবে একটু সরকার পক্ষ অর্থাৎ এ রাজ্যের সরকার পক্ষ থেকে তিনি ঝুঁকে থাকেন। অভ্র না, দেখুন, অস্বস্তি তো বিজেপিরই হবে, সত্যিই তো। তৃণমূলের অস্বস্তি হওয়ার তো কিছু নেই। তৃণমূল প্রতিনিধি অরূপদা একটা ফ্রিডম 251 বলে কিছু একটা বলে শুরু করলেন। তৃণমূল আসলে পার্টিটাই তো জালি, ডিএনএতেই জালিয়াতি। আমি একদম তথ্য বের করে দিচ্ছি, ফ্রিডম 21টা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, একটা পঞ্জি স্ক্যাম শুরু করেছিল এবং বিজেপিরই একজন এমপি এফআইআর করেন এবং তারপর যারা যারা প্রতারিত হয়েছিল বিজেপির চাপে, পুলিশের চাপে টাকা ফেরত পর্যন্ত দেওয়া হয়। আর এটাকে নাকি বিজেপির নামে চালিয়ে দিল তৃণমূল কংগ্রেস। ভালো, খুব ভালো, আমরাই মুখ লোকাবো। তৃণমূলের মুখ লোকানোর কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী শ্রীমান পার্থ চট্টোপাধ্যায়ের খাটের তলা থেকে 50 কোটি বেরোয়নি তো। ওনার বান্ধবী, ওনার হাঁটুর বয়সী বান্ধবীর বেডরুমের খাটের তলা থেকে কিন্তু টাকাটা বেরিয়েছিল। কিন্তু তাতেও তৃণমূলের লজ্জার কোনো কারণ নেই আমি মনে করি। কারণ নেই কেন আমি বলছি, কারণ এই যে রিসেন্টলি সুপ্রিম কোর্ট একটা অর্ডার দিয়েছে, সুপ্রিম কোর্ট ক্যাটাগরিক্যালি বলেছে যে রাজ্য সরকার এসএসসি সিস্টেম্যাটিক ফ্রড করেছে। এটা আমাদের কথা নয়, এটা সুপ্রিম কোর্টের কথা। কিন্তু এসএসসি একটা পরিসংখ্যান দিতে বাধ্য হয়েছে সুপ্রিম কোর্টে। আমাদের প্রধানমন্ত্রী যখন আমাদের রাজ্যে এসে বলেছেন যে আমরা যোগ্য চাকরি প্রার্থীদের পাশে রয়েছি, তারপর হঠাৎ করে গিরগিটির মতো রং বদল তৃণমূলের, গিরগিটির মতো রং বদল এসএসসির। তারপর তারা বলেছে যে প্যানেল বহির্ভূত যারা চাকরি পেয়েছে এবং যারা আলু পটল ঝিঙের মতো টাকা দিয়ে চাকরি কিনেছে, এই সংখ্যাটা যদি ধরা যায় প্রায় 7,000-এর কাছাকাছি হৃতদয়। এবার আমরা পরিষ্কার সবাই জানি এটা, কারণ এত সুন্দরভাবে মার্কেটিং করে চাকরি বিক্রি করেছে তৃণমূল। আমরা জানি যে এক একটা চাকরির দাম হয়েছে 10 থেকে 15 লক্ষ টাকা হৃতদয়। এবার 10 থেকে 15 লক্ষ টাকায় যদি 7,000 চাকরি বিক্রি করে থাকে, তাহলে সেই অঙ্কটা দাঁড়াচ্ছে 1000 থেকে 1200 কোটি টাকার ওপরে। সেখানে দাঁড়িয়ে একজন হেভিওয়েট নেতার হাঁটুর বয়সী বান্ধবীর খাটের তলা থেকে কয়েকটা খেলনার সঙ্গে মাত্র 50 কোটি টাকা উদ্ধার হয়েছে। তৃণমূলের তো লজ্জার কিছু নেই। বাকি টাকা তো গিলে হজম করে নিয়েছে, লজ্জার কিছু নেই তো। কিন্তু তারা সদর্বে কি করবে? তারা সদর্বে যখন পুরো মন্ত্রিসভাটা জেলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছিল প্রায়, তখন রাজস্ব টাকা খরচা করে নির্লজ্জের মতো সুপ্রিম কোর্টে গিয়ে বাবা বাচ্চা করে হাতে পায়ে ধরে বলবে যে এরকম যদি চলে, হাইকোর্টের জাজমেন্টটা যদি বহাল থাকে, আমার তো পুরো ভোটের মধ্যে মন্ত্রিসভাকে আমাদের জেলে চলে যাবে। তাহলে কিরকম নির্লজ্জ সরকার ভাবুন। আলু পটল ঝিঙের মতো সরকারি চাকরি বিক্রি করে, তারপর তারা আবার গলা ফাটায়। এবং আমাদের রাজ্যের ক্যাবিনেট মেমো এবং ক্যাবিনেট নোট সেটা প্রিন্সিপাল সেক্রেটারির মাধ্যমে জমা করেছে আমাদের মহামান্য হাইকোর্টে, এবং সেটা কোর্টের রেকর্ডে আছে
সেই ক্যাবিনেট নোট, ক্যাবিনেট মেমোতে কি লেখা রয়েছে? লেখা রয়েছে আমাদের রাজ্যের ক্যাবিনেট এই দুর্নীতিগ্রস্ত যারা এই চাকরি আলু পটল ঝিঙের মতো কিনেছিল তাদের জন্য সুপার নিউমারারি পোস্ট ক্রিয়েট করেছিল। এবার আমি যে ওই 1,000-1,200 টাকার হিসাবটা দিলাম, ঋতুদা আপনি আমি তৃণমূল প্রতিনিধি তথা যারা দেখছেন আজকের প্রোগ্রাম তারা নিশ্চয়ই বুঝতে পারছেন ওই বাকি 50 কোটি বাদ দিয়ে বাকি টাকাটা কোথায় গেছে এবং কারা কারা পকেটে ভরেছে, কারা কারা হজম করেছে। আর লাস্ট একটা কথা বলবো, তাতেও তৃণমূলের লজ্জার কিছু নেই, সিবিআই তো দেয়নি এটা, ডিএনএ গতভাবে নির্লজ্জ। আবার বলছি, কিন্তু অভ্র এই কোথায় গেছে এই টাকাটা, এই যে হিসেবটা, এটা তো সিবিআই দিতে পারছে না, কোনো কেন্দ্রীয় এজেন্সি দিতে পারছে না। একটা কথা বলি ঋতুদা, একদম ঠিক, সিবিআই যখন ইনভেস্টিগেশনটা করছে, সিবিআই ইনভেস্টিগেশন রোখার জন্য আপনার আমার দর্শক বন্ধুদের রাজস্ব, আমাদের পকেটের টাকা, রাজস্বের টাকা খরচা করে আমাদের রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছে স্টে আনার জন্য। আরেকটা জিনিস আপনি যখন কথাটা তুললেন, আরেকটা জিনিস বলে দিই যে সিবিআই কি বলেছে, সিবিআই 3টে হার্ড ডিস্ক উদ্ধার করতে পেরেছিল, কারণ এই চোর চিটিং বা তৃণমূল আর চোর চিটিং বা তৃণমূলের অধীনস্থ এসএসসি তো সব ডিলিট করে দিয়েছে। না না অভ্র এখানে একটা বিরাট ভুল হচ্ছে। সিবিআই না, সিবিআই কিন্তু না 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 ওটা নয়, সিবিআই এর কিন্তু তদন্ত দুটো আলাদা আলাদা রয়েছে, একটা ভিভিআইপি তদন্ত রয়েছে, একটা ছোটখাটো নেতাদের তদন্ত। ছোটখাটো নেতা ধরুন, না না ছোটখাটো নেতা ধরুন সল্টলেক থেকে রাত্রি 3:30-র সময় বালুবাবুকে একদম ঘেটি ধরে বেড়ালের মতো বাচ্চাদের মতো নিয়ে গেলেন, না পার্থবাবুকে নিয়ে গেলেন, অন্য জায়গায় কিন্তু সব নোটিশ। এবার আমি যারা ভিভিআইপি তাদের কিন্তু নোটিশ। এবার আমি বলি, এবার দেখুন এই জন্য কিন্তু সেটিং বলছে, চালচোর বালু যদি এখন এই জন্য কিন্তু আপনাদের লোকের সেটিং বলছে, এই জন্য বামেদের উত্থান হয়ে যাচ্ছে। তৃণমূলের ভিভিআইপি হয় আর মোটা পার্থ, হেভিওয়েট পার্থ, যার গার্লফ্রেন্ডের খাটের তলা থেকে 50 কোটি আর কিছু খেলনা পাওয়া যায়, তারা যদি তৃণমূলের ভিভিআইপি হয়, সেই উত্তর তৃণমূলকে দিতে হবে, সেই উত্তর আমি দেবো না।